আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর কুমিল্লা বোর্ড 2023, যেখানে চারটা মৌলের নাম দেয়া আছে এল, এম, এন, কে। এল যেটা সেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, এম 16, এন 20 এবং কে হচ্ছে 17। তার মানে পারমাণবিক সংখ্যা 14 হলে মৌলটি হচ্ছে সিলিকন, 16 হচ্ছে সালফার, 20 হচ্ছে ক্যালসিয়াম এবং 17 হচ্ছে ক্লোরিন। এই চারটা মৌলিক পদার্থ, যেখানে ক নাম্বার প্রশ্নে বলা আছে জারণ সংখ্যা কাকে বলে। তো আমরা জারণ সংখ্যার সংজ্ঞা থেকে পাই কোন মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আয়নকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। যেমন সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে তখন হয় সোডিয়াম প্লাস, তার মানে তার জারণ সংখ্যা +1। ক্লোরিন যখন ওই ইলেকট্রন গ্রহণ করে তখন তার জারণ সংখ্যা হয় মাইনাস, অর্থাৎ তার জারণ সংখ্যা -1। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আয়নকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। খ নম্বর প্রশ্নে বলা আছে যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? বেনজিনকে অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়? আমরা বেনজিনের সংকেতটাতে একটু লক্ষ্য করি। C6H6 এটার একটা গাঠনিক সংকেত রয়েছে যে বেনজিনের টোটাল 6টা কার্বন। আমরা এই 6টা কার্বনকে আইডেন্টিফাই করব। যেহেতু C6H6 মানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। এখন আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, তাহলে প্রত্যেকটা কার্বনের যোজনী এখানে 3 করে হয়। এভাবে যদি আমরা লিখি তার মানে এখানে যদি একটা দ্বিবন্ধন হয় এখানে একটা হবে, এখানে একটা হবে। এটা হচ্ছে টোটাল বেনজিনের সংকেত। এটাকে যদি আমরা আরো সংকেতে লিখি, এভাবে লিখতে পারি। এখন অ্যারোমেটিক যৌগ কাকে বলে? যে সকল যৌগ সমতলীয় চাকরিক। অ্যারোমেটিক যৌগের যে সকল শর্ত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যৌগটি হতে হবে সমতলীয় চাকরিক। এই দুইটা যৌগের সমতলীয় চাকরিক, অর্থাৎ তাদের প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পরের সাথে যুক্ত রয়েছে, সমতলীয় চাকরিক। এবং অ্যারোমেটিক যৌগে হ্যাকেল সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। হ্যাকেল সংখ্যক পাই ইলেকট্রন কি? হ্যাকেল সংখ্যাটা হচ্ছে 4n+2। এটা হচ্ছে হ্যাকেল সংখ্যা। 4n+2টা হচ্ছে হ্যাকেল সংখ্যা। হ্যাকেল সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। আমরা জানি যে কোনো একক বন্ধন থাকলে সেটাকে বলা হয় একক বন্ধনে যুক্ত যে দুইটি ইলেকট্রন রয়েছে ওই দুটি ইলেকট্রন হচ্ছে সিগমা ইলেকট্রন। অর্থাৎ এখানে দুইটা সিগমা ইলেকট্রন আছে, এখানেও দুইটা সিগমা ইলেকট্রন আছে, কিন্তু দ্বিবন্ধন থাকলে ওখানে দুইটা পাই ইলেকট্রন থাকে। তাহলে এই যে এই দ্বিবন্ধনের এই বন্ধনটার মধ্যে দুইটা পাই ইলেকট্রন আছে, এই বন্ধনের মধ্যে দুইটা পাই ইলেকট্রন, এই বন্ধনের মধ্যেও দুইটা পাই ইলেকট্রন, অর্থাৎ এই যৌগের টোটাল 6টা পাই ইলেকট্রন। যদি আমরা n এর মান 1 ধরি তাহলে 4 × 1 4 + 2 = 6, অর্থাৎ এই যৌগের মধ্যে 6টা পাই ইলেকট্রন রয়েছে। যেহেতু বেনজিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে হ্যাকেল সংখ্যক পাই ইলেকট্রন আছে। অর্থাৎ এই শর্তেও আমরা বলতে পারি যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, সমতলীয় চাকরিক এবং এখানে হ্যাকেল সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে। আরো একটি শর্ত, সেটা হচ্ছে যে এই যৌগটার প্রত্যেকটি কার্বন একটি পরে একটিতে যেন পাই বন্ধন থাকে বা দ্বিবন্ধন থাকে। যেমন এখানে একটা দ্বিবন্ধন আছে কিন্তু এখানে কোনো দ্বিবন্ধন নেই, আবার পরবর্তীতে আছে তারপরে নেই, এরপর আবার দ্বিবন্ধন আছে তারপর আবার দ্বিবন্ধন নেই। অর্থাৎ পাশাপাশি কার্বনগুলোর মধ্যে একটি কার্বনে দ্বিবন্ধন থাকবে, আরেকটিতে থাকবে না, আরেকটিতে থাকবে, আরেকটিতে থাকবে না। এভাবে যখন একটার পর একটা কার্বনে দ্বিবন্ধনের গ্যাপ থাকে তখন সেটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। তার মানে এই যৌগটার মধ্যে 3টা বৈশিষ্ট্য অলরেডি অ্যারোমেটিক যৌগের। সমতলীয় চাকরিক, এই যৌগের মধ্যে হ্যাকেল সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে এবং এই যৌগের প্রত্যেকটি কার্বন শিকলে একটির পর একটি কার্বনে দ্বিবন্ধন রয়েছে। এই জন্য আমরা বেনজিনকে মূলত অ্যারোমেটিক যৌগ বলতে পারি। এই পরের প্রশ্নে বলা হয়েছে যে K2 এর বন্ধন গঠন ব্যাখ্যা করো। K2 কে মানে হচ্ছে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করি, ক্লোরিন হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3p6 3p5। এখন আমরা যদি লক্ষ্য করি শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে
7টা, অর্থাৎ এখানে যদি আরো একটা ইলেকট্রন যুক্ত হতে পারত তাহলে এই যৌগটি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারত, এই মৌলটি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারত, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে পারত। ক্লোরিন স্থিতিশীলতা অর্জনের জন্য একটা ইলেকট্রন দরকার, বা আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য একটি ইলেকট্রন দরকার। সে হয়তো কারো কাছ থেকে সেটা গ্রহণ করবে, অথবা সে কারোর সাথে এটা শেয়ার করে তার অষ্টক পূর্ণ করবে। যেহেতু এখানে K2 মানে হচ্ছে দুইটা ক্লোরিনই, তাহলে আমরা যদি তার বন্ধন ডায়াগ্রামটা একটু লক্ষ্য করি, ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, এবং তৃতীয় শক্তি স্তরে থাকে 7টা ইলেকট্রন। আরেকটা ক্লোরিন যদি যুক্ত হয়, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 8টা, এবং তৃতীয় শক্তি স্তর হচ্ছে 7টা। এই দুইটা পরস্পরের সাথে যদি যুক্ত হয়, আমরা বলতে পারবো যে এই দুইটা ইলেকট্রন পরস্পরের সাথে যখন শেয়ার করবে, এই যে একটা সিঙ্গেল বা অযুগ্ম ইলেকট্রন, এই একটা অযুগ্ম ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন যখন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে, তখন তারা একটা সমযোজী বন্ধন গঠন করতে পারবে। অর্থাৎ এখানে এই যে একটা অযুগ্ম ইলেকট্রন, একটা অযুগ্ম ইলেকট্রন দুইটা শেয়ার করে এখানে যুগ্ম হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিনের দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা ক্লোরিন অণু গঠন করে। তাহলে এটার ব্যাখ্যাটা আমরা দিব এভাবে যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে পাই, আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করব। ইলেকট্রন বিন্যাস করার পর আমরা বলবো যে উক্ত ইলেকট্রন বিন্যাস থেকে আমরা লক্ষ্য করি যে ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7টি। সেটা যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে একটা ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ার করতে হয়। যেহেতু গ্রহণ করার মতো কোনো মূল এখানে নেই, অন্য একটি ক্লোরিনের সাথে সে একটা ইলেকট্রন শেয়ার করতে পারে, অন্য একটি ইলেকট্রনের সাথে, অন্য একটি মৌলের সাথে সে বা অন্য একটি ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে একটি সমযোজী বন্ধন গঠন করতে পারে। সেক্ষেত্রে শেয়ারকৃত ইলেকট্রন দুটি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে সমানভাবে বণ্টিত হতে পারে। সেক্ষেত্রে দুটি ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ক্লোরিন অণু গঠন করতে পারে এই বন্ধন ডায়াগ্রামের মাধ্যমে। পরবর্তী প্রশ্নে বলা আছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। আয়নীকরণ শক্তির ক্রম যদি আমরা ব্যাখ্যা করতে হয় তাহলে সর্বপ্রথম তাদের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিত অবস্থান নির্ণয় করতে হবে। তারপরে আমরা দেখবো তাদের যে আয়নীকরণ শক্তির ক্রম কম বেশি কার কম আছে কার বেশি রয়েছে। তাহলে প্রথমে আমরা বলবো যে উদ্দীপকে যে এল মৌলটি রয়েছে তা হচ্ছে 14। তাহলে 14 বা এল ইকুয়াল, যেহেতু 14 হচ্ছে সিলিকন, আমরা সিলিকন 14 ধরবো। উদ্দীপকের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করে পাই। উদ্দীপকের যে মৌল রয়েছে এল হচ্ছে 14, এম 16, এন 20 এবং কে হচ্ছে 17। তাহলে আমরা বলবো উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিত অবস্থান নির্ণয় করে পাই। 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। এখান থেকে আমরা দেখলাম যে শেষ কক্ষপথে এস এবং পি অরবিটাল রয়েছে। যেহেতু শেষ কক্ষপথে এস এবং পি অরবিটাল রয়েছে, শেষ কক্ষপথ হচ্ছে 3, তার মানে তৃতীয় পর্যায়ে 2 2 4 যদি এস এবং পি থাকে, শেষ কক্ষপথে এস এবং পি থাকে, তাহলে আমরা গ্রুপ নাম্বার নির্ণয় করি s + p + 10। তাহলে এস হচ্ছে 2, পি হচ্ছে 2 এবং 10 = 14। তারপর হচ্ছে এম, এম হচ্ছে সালফার, 1s2, 2s2, 2p6, 3s2,
3p যেহেতু সালফার 3p4, এটাও তৃতীয় পর্যায়ের, যেহেতু শেষ কক্ষপথে 3p আছে, তৃতীয় পর্যায়ে গ্রুপ 2 + 4 6, 6 + 10 16। N হচ্ছে ক্যালসিয়াম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। যেহেতু ক্যালসিয়াম তার মানে এটা শেষ কক্ষপথ হচ্ছে 4 পর্যায়, চতুর্থ পর্যায়ে শেষ কক্ষপথ যেহেতু s অরবিটাল রয়েছে, গ্রুপ হচ্ছে 2, গ্রুপ হচ্ছে 2 এবং শেষে আছে কে 17 ক্লোরিন, 1s2 2s2 2p6 3s2 3p5। তৃতীয় পর্যায়ে গ্রুপ 2 এর 5 7, 7 এর 10 17। আমরা পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করে ফেললাম। এখন আমরা জানি পর্যায় সারণীর কোন একটি পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তার আয়নীকরণ শক্তি তত বাড়তে থাকে। বাম থেকে যত ডানে যাওয়া যায় বাড়তে থাকে, উপর থেকে নিচের দিকে কমতে থাকে। এখানে তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে 3টা, 1 2 3, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল রয়েছে সিলিকন, রয়েছে সালফার, রয়েছে ক্লোরিন। চতুর্থ পর্যায়ের মৌল রয়েছে একটি, যা হচ্ছে ক্যালসিয়াম। আমরা জানি যে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে, বাম থেকে ডানে বাড়তে থাকে, অর্থাৎ এদিক থেকে এদিকে বাড়বে, উপর থেকে নিচের দিকে কমবে। তো সেক্ষেত্রে এই তিনটার চেয়ে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি অনেক কম, তিনটার তুলনায় সবচেয়ে কম হচ্ছে ক্যালসিয়ামের। তার মানে আমরা বলতে পারি ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি উপরে তিনটার চেয়ে কম। এবার উপরের তিনটার মধ্যে কার বেশি কার কম? বাম থেকে যত ডানে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ক্লোরিন, তারপরে সালফার, তারপরে সিলিকন। এই তিনটার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের পরে ক্যালসিয়াম হচ্ছে ফোর্থ। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে, পর্যায় সারণীর কোন একটা পর্যায়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে এবং কোন একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। তাহলে পর্যায় সারণীর সবচেয়ে এই চারটা মৌলের মধ্যে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হচ্ছে ক্যালসিয়ামের, সবচেয়ে কম হচ্ছে ক্যালসিয়াম, তারপরে সালফার, সিলিকন, সালফার, ক্লোরিন। আর বেশির দিকে যদি আমরা চিন্তা করি সবচেয়ে বেশি ক্লোরিন, তারপর সালফার, তারপরে সিলিকন, তারপরে ক্যালসিয়াম। ক্রমটা হবে যে ক্লোরিন ইজ গ্রেটার দেন সালফার, ইজ গ্রেটার দেন সিলিকন, ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম। এটা হচ্ছে তাদের আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন শক্তি, দুইটার ক্রমটাই এরকম হবে।